একটা শাসন ব্যবস্থা বিদ্যমান রয়েছে, সেই শাসন ব্যবস্থা সম্পর্কে বোঝার, জানার একটা পথ খুঁজে পাবেন। বিষয়টা এমন যেন আমরা একটা অন্ধকার ঘরের ভিতরে আছি, সেখান থেকে আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না। তো আমি জাস্ট আপনাদেরকে একটু রাস্তাটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এতটুকুই। আর এসব বিষয় বোঝানোর সক্ষমতা আমার নেই। যা বড়, বড় ব্যক্তিদের এবং যারা রাষ্ট্রবিজ্ঞানের ব্যাপারে দূরদর্শী জ্ঞান রাখেন, তাদের এ ব্যাপারে তারা এই বিষয়টা ভালো বুঝাতে পারবেন। আচ্ছা, প্রথমেই গণতন্ত্র বলতে গেলে আমাদের শুরুতেই যেটা বুঝতে হবে সেটা হলো গণতন্ত্র কেবল একটি শাসন ব্যবস্থা নয়। গণতন্ত্রকে আমরা শুধুমাত্র একটা শাসন ব্যবস্থা হিসেবে কল্পনা করি। আসলে এটা মূলত কোনো শাসন ব্যবস্থা, শুধু শাসন ব্যবস্থা নয়। এটা হচ্ছে একটা সামাজিক, রাজনৈতিক এবং রাষ্ট্রনৈতিক, অর্থনৈতিক একটা হলো মতবাদ। এটা কিন্তু একটা মতবাদ। আপনারা জানেন মতবাদ শব্দটা ব্যবহৃত হয় যেটা মানুষ কর্তৃক উদ্ভাবিত অথবা আবিষ্কৃত। সেই সকল বিষয়ের পরবর্তীতে মতবাদ শব্দ ব্যবহার করা হয়। যা অর্থাৎ গণতন্ত্র, গণতন্ত্র যা আধুনিক বিশ্ব তথা ইউরোপ অধ্যুষিত অঞ্চলগুলোতে প্রাসঙ্গিকতা যত দিন যাচ্ছে তত বৃদ্ধি পাচ্ছে। এটি এমন একটি শাসন ব্যবস্থা যেখানে ক্ষমতা কোনো বিশেষ শ্রেণী বা গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত না থেকে সমাজের বৃহত্তর জনগণের হাতে ন্যস্ত থাকে। অর্থাৎ এখানে জনগণটা শুধুমাত্র কোনো একটা একক ব্যক্তি বা গোষ্ঠীর হাতে থাকে না। এখানে ক্ষমতার আসনে যাওয়ার জন্য এখানে জনগণের বড় একটা ভূমিকা থাকে, যেটা আমরা জানি। যদিও এই প্রাথমিক কথাগুলো শুনে আপনারা একটু বিরক্ত হতে পারেন, তবে আমি আস্তে, আস্তে একটু গভীরে প্রবেশ করব। আর গভীরে প্রবেশ করার জন্য প্রাথমিক কিছু কথা না বললেই নয়, একান্ত। যার জন্য যদি একটু বিরক্ত হন, মেহেরবানি করে আমাকে ক্ষমা করবেন। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে গণতন্ত্রের মৌলিক ধারণা, এর প্রকারভেদ, ঐতিহাসিক বিবর্তন, সুবিধা, মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জগুলো বিশদভাবে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের। কি জন্য গুরুত্বপূর্ণ? কারণ গণতন্ত্র শুধু একটি শাসন ব্যবস্থা বা এতটুকুর ভিতরে সীমাবদ্ধ নয়। এ বর্তমানে পুরো পৃথিবীর ৩-২ অংশের সাথে ডিল করতেছে। সে পৃথিবীর শাসন ক্ষমতা, অর্থনৈতিক, রাজনৈতিক কাঠামোসহ সবকিছুর সাথে, অধিকাংশের সাথে ডিল করতেছে। তো তাকে বোঝা আমাদের খুব গুরুত্বপূর্ণ। আর এই আমি আজকের আমার এই আমাদের পাঠচক্রে একদম সহজভাবে যে বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব সেটা হলো গণতন্ত্র আর কি এর ব্যাখ্যা কে, কে দিয়েছেন, কোন, কোন রাষ্ট্রবিজ্ঞানী গণতন্ত্রের সংজ্ঞা কেমন কিভাবে দিয়েছেন এবং এর বিভিন্ন রূপ। আমরা গণতন্ত্র বলতে আসলে যতটুকু বুঝি যে জনগণ ভোট দিবে আর সে একজন প্রধানমন্ত্রী হয়ে যাবে অথবা একজন পার্লামেন্ট সদস্য হয়ে যাবে, এতটুকুতেই আসলে গণতন্ত্র সীমাবদ্ধ নয়। এর বাহিরেও গণতন্ত্রের অনেক বড় ব্যক্তি আছে। এরপরে ৩ নাম্বারে যেটা পরিষ্কার করব সেটা হলো সময়ের সাথে এই গণতন্ত্র কিভাবে পুরো পৃথিবীব্যাপী বিকাশ লাভ করেছে এবং পুরো পৃথিবীর আনাচে-কানাচে বিভিন্ন স্থানে কিভাবে ছড়িয়ে গিয়েছে। তারপরে ৪ নাম্বার পয়েন্টে আমি পরিষ্কার করার চেষ্টা করব আরকি অন্যান্য শাসন ব্যবস্থার সাথে এর তুলনামূলক বিশ্লেষণ। এখানে আমি গভীরে ঢুকবো না। এখানে গভীরে ঢোকার মতো সক্ষমতা আমার নেই। আমি এখানে যেটা করব জাস্ট মৌলিক একটা আরকি কাকে বলে বা কিভাবে এটা ডিল করে এতটুকুই আমি বলে আমি এই পয়েন্টটা শেষ করব। তারপরে আমি এটার হচ্ছে কার্যকর কিভাবে হয় এবং এর অপরিহার্য উপাদানসমূহ অর্থাৎ গণতন্ত্রের জন্য অপরিহার্য কি, কি এই বিষয়গুলো ক্লিয়ার করব আজকে ইনশাআল্লাহ। এরপরে পরবর্তী ধাপে আমি চলে যাচ্ছি। পৃথিবীতে সর্বপ্রথম গণতান্ত্রিক শাসন ব্যবস্থার আবিষ্কার বা গণতন্ত্রের তত্ত্ব কে আবিষ্কার করেছিলেন তা এখন পর্যন্ত ইতিহাস এবং ঐতিহাসিকগণ সকলে মিলে সমাধান করতে পারেননি। দেখেন গণতন্ত্র হচ্ছে এমন একটা ব্যবস্থা
যেটাকে আসলে এভাবে বলার কোনো সুযোগ নেই যে অমুক ব্যক্তি এই গণতন্ত্রের আবিষ্কারক অথবা অমুক ব্যক্তি এই গণতন্ত্র মতবাদটা সর্বপ্রথম পৃথিবীতে স্থাপন করেছেন। তারপরে আধুনিক অর্থে প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের আবিষ্কারক বলা হয় ক্লাইন্থেনিসকে, যিনি প্রাচীন গ্রিক অ্যাথেন্স নগরীর খ্রিস্টপূর্ব ৫০৮ সালে প্রথম কার্যকরভাবে গণতন্ত্র চালু করেন। তো গণতন্ত্রের চালু বা শুরু যদি বলা হয়, আবিষ্কারক বলা যাচ্ছে না। কে আবিষ্কারক এটা কোনো বিজ্ঞানীর পক্ষে বলা সম্ভব নয়। যদি বলা হয় শুরু কে করেছিলেন পৃথিবীতে সর্বপ্রথম, তাহলে বলতে হবে ওই গ্রিক নগরীতে। হ্যাঁ? এবং ক্লাইন্থেনিস, যিনি প্রাচীন গ্রিসের অ্যাথেন্স শহরের গণতন্ত্রের জনক বলা হয়। তাহলে আমরা প্রাচীন গণতন্ত্রের জনক পাই কাকে? হচ্ছে আপনার প্রাচীন গ্রিসের অ্যাথেন্স শহরের যিনি ৫০৮ খ্রিস্টপূর্ব ৫০৮ সালে যিনি আরকি রাজা ছিলেন, তিনি এটা সর্বপ্রথম প্রচলন করেন। তৎকালীন সময়ে গণতন্ত্র ছিল একটি সরাসরি আরকি অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা। এবং সেই সময়ে ক্লাইন্থেনিসের সময়ে আ গণতন্ত্রটা ছিল বিপ্লবাত্মক বা সংস্কার অভিজাততন্ত্র থেকে সাধারণ জনগণের অধিকতর রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করেছিল। অর্থাৎ ক্লাইন্থেনিস খ্রিস্টপূর্ব ৮ সালে সর্বপ্রথম তিনি গণতন্ত্রের আ শাসন ব্যবস্থা চালু করে তিনি আ আরকি সাধারণ জনগণকে তাদের মতামত প্রকাশ এবং আমার রাষ্ট্রপ্রধান কে হবে, আমার আরকি সরকার প্রধান কে হবে, আমার রাষ্ট্রকে পরিচালনা করবে কে, এই ব্যাপারে জনগণের সরাসরি মতামতটা নিয়ে আসেন। এরপরে ক্লান্থেনিস প্রথমবারের মতো জনগণের রাজনৈতিক অংশগ্রহণ এবং তিনি আ এটার আরকি ভিত্তি স্থাপন করেন। তিনি পুরাতন আগে ছিল বংশভিত্তিক বিভাজন, আ বংশভিত্তিক যেই রাজা প্রজা হওয়ার যে একটা ব্যাপার ছিল, সেখান থেকে তিনি এটা নিয়ে আসেন। তারপরে তিনি পুরো অঞ্চলের ১০ টি উপজাতিতে ভাগ করেন। অর্থাৎ তখন তিনি তার এই গ্রিক নগরীকে ১০ টি অঞ্চলে ভাগ করার পরে তিনি আ বিভিন্ন অংশে এবং গণতান্ত্রিক ধারা প্রচলন করেন। এরপরে প্রতিটি উপজাতি থেকে ৫০ জন করে মোট ৫০০ জন সদস্য কাউন্সিলর নির্বাচন করতেন। অর্থাৎ আমি কিন্তু ইতিপূর্বে বলেছি যে সে ১০ টা রাজ্যে বিভক্ত করে। সেই ১০ টা রাজ্য থেকে একেকটা রাজ্যে ৫০ জন। মোট ৫০০ জন কাউন্সিলর নির্বাচন হতো। এবং এরা প্রশাসনিক কাজে, আইন প্রণয়ন এবং ক্লেসিয়া সভার, অর্থাৎ ক্লেসিয়া সভা কোনটা? ওই যে রাজা ক্লান্থেনিসের যে রাজ্যসভা ছিল সেইটা। সদস্যদের বার্ষিকভাবে লটারির মাধ্যমে নির্বাচন করা হতো। তারা হ্যাঁ বা না ভোটের মাধ্যমে আরকি রাজা অথবা তাদের আইন বাস্তবায়ন করতেন। এটা ছিল গণতন্ত্রের ১ম ধাপ। একদম যদি বলা হয় আবিষ্কারক তো বলা যাচ্ছে না, যে পৃথিবীতে আসলে কিভাবে গণতন্ত্রটা শুরু হলো, সেই ব্যাপারে। এখন আমি যদি গণতন্ত্রের ইতিহাস সম্পর্কে আপনাদের আলোচনার দিকে নিয়ে যাই, গণতন্ত্রটা কিভাবে এখান থেকে বিকশিত হলো। আমি বলেছিলাম যে বিকাশ সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, আ গণতন্ত্র আ ১ম পরিচিত উন্মেষ ঘটে খ্রিস্টপূর্ব ৫ম শতকে প্রাচীন গ্রিস নগরের এথেন্স নগরে, যেটা ইতিপূর্বে বলেছি। এথেন্সের গণতান্ত্রিক ছিল প্রত্যক্ষ প্রকৃতির, যেখানে আরকি মুক্ত পুরুষ শব্দটা এখানে ব্যবহার করতে হবে। কারণ তখন দাস-দাসীর একটা প্রথা ছিল। দাস ক্রয় বিক্রয়ের একটা ব্যাপার-স্যাপার ছিল। তো তখনকার দাসরা ভোট দিতে পারত না। শুধুমাত্র যারা মুক্ত পুরুষ ছিল, অর্থাৎ যারা দাস নয়, তারা সেই নাগরিকরা সরাসরি আইন প্রণয়ন, গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে ভোট প্রদান করতে পারতেন এবং তারা এবং শুধুমাত্র প্রাপ্তবয়স্ক নাগরিকদের জন্য উন্মুক্ত ছিল, দাস ও নারীদের অংশগ্রহণ ছিল না। এটা আমরা এবং নারীদেরাও এখানে অংশগ্রহণ করতে পারত না। তাহলে বলা যায় তৎকালীন সময়ে যেই গণতন্ত্রটা আবিষ্কার করা হলো, সেটাও মূলত একটা এলিট শ্রেণীর একটা গণতন্ত্র ছিল। তারপরে খ্রিস্টপূর্ব ৯ সালে রোম, রোমে
প্রজাতন্ত্রের প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ধারণাটা বিকাশ শুরু হয় এবং রোমান শাসনে গণতন্ত্র এবং আভিজাততন্ত্র এবং রাজতন্ত্রের মিশ্রণ ছিল। সেখান থেকে তারা একটা গণতান্ত্রিক ধারা শুরু করে। এভাবেই মূলত মধ্যযুগটা আমি সংক্ষিপ্ত সময়ে এতটুকু বলে ক্লিয়ার করে গেলাম। সময় স্বল্পতার কারণে আমি এটা নিয়ে বেশি কথা বললাম না, যদিও এখানে কথা বলার অনেক জায়গা ছিল। তারপরে আমি মধ্যযুগ চলে যাচ্ছি। মধ্যযুগ এবং রেনেসাঁ যুগ, এই দুইটা নিয়ে আমি একত্রে আলাপ করব। রোমান সাম্রাজ্যের পতন হলো। পতন হওয়ার পরে ইউরোপের মধ্যযুগে রাজতন্ত্র ও সমাজতন্ত্র ব্যবস্থার প্রাধান্য দেখা যায়, যেখানে গণতান্ত্রিক নীতিগুলো প্রায় বিলুপ্ত হয়ে যায় এবং এই সময়ে রাজা, রানী, সম্রাটরা প্রায় নিরঙ্কুশ ক্ষমতার প্রয়োগ করতেন। তবে এই সময়ে কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন ঘটে, যেমন ইংল্যান্ডের প্রথম এডওয়ার্ড 1225 1225 সালে তিনি একটা মডেল প্রণয়ন করেন। এই পার্লামেন্টের বিভিন্ন অঞ্চলে প্রতিনিধিরা অন্তর্ভুক্ত ছিল, যা সরকার আরো অংশগ্রহণমূলক নিশ্চিত করে, অর্থাৎ তারা এখানে একটা গণতান্ত্রিক ধারা নিয়ে আসে সর্বপ্রথম। এরপরে রেনেসাঁ অর্থাৎ 1700 শতক এবং 1800 শতক, এই সময়ে গণতন্ত্রের বিবর্তন খুবই বেশি আকারে হয়। এই সময়ে বুদ্ধিজীবী দার্শনিক যেমন জন লক, জ্যাক রুশ এবং এই জাতীয় যে বুদ্ধিজীবীদের আবির্ভাব হয় এবং তারা রাজতন্ত্রের চ্যালেঞ্জ করে যুক্তি দিয়ে তারা একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নিয়ে আসেন। তারা এখানে মোট কথা গণতন্ত্রকে আহ, বড় আকারে চ্যালেঞ্জ জানানোর পরে তারা এটা রাজতন্ত্রকে চ্যালেঞ্জ জানিয়ে একটা গণতান্ত্রিক ধারা নিয়ে আসেন। তারপরে আধুনিক গণতন্ত্রের বিকাশ যদি বলা হয়, তাহলে বলতে হবে 1775 থেকে 1783 সাল। এই সময়টা আধুনিক গণতন্ত্রের বিকাশ হয়। 1787 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে সংবিধান প্রণয়ন করে সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্র, বা যাকে আমরা আমেরিকা নামে চিনি, সেই দেশে সর্বপ্রথম গণতান্ত্রিক যে সংবিধানটা প্রণয়ন করা হয় সেটা হলো 1787 সালে। যদিও আমি এই সংবিধানটা একটু খুঁজেছিলাম যে পাওয়া যায় কিনা, তখন সংবিধানটা কেমন ছিল কি ছিল, যদি আমি পাইনি। তো সেই সময় গণতন্ত্রের ধারাটা শুরু হয় এবং আমেরিকার একটা বিপ্লব সংগঠিত হয়, যেটাকে আমরা ফরাসি বিপ্লবও বলে থাকি। 1779 থেকে 1799 সাল পর্যন্ত বিশ্বব্যাপী গণতান্ত্রিক নীতি প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিপ্লবগুলোতে আপনার ফরাসি রাজতন্ত্র, স্বাধীনতা, সাম্রাজ্য এবং ভ্রাতৃত্ব আদর্শ প্রচার হয়। 19 ও 20 শতকে গণতান্ত্রিক অধিকারের ব্যাপক প্রসার ঘটে। সার্বজনীন ভোটাধিকার, লিঙ্গ, জাতি বা সম্পত্তির মালিকানা নির্বিশেষে সকল প্রাপ্ত নাগরিকদের অধিকার গণতান্ত্রিক ব্যবস্থার একটি মূল ভিত্তি হয়ে ওঠে। আচ্ছা, আমি এখানে প্রাথমিক ইতিহাসটা একদম সংক্ষেপে শেষ করলাম। তাহলে আমরা যদি কখনো গণতন্ত্রের ইতিহাস নিয়ে আলোচনা করতে যাই, একদম মোটা দাগে আমাকে এই গণতন্ত্রের ইতিহাসটাকে 3টে ভাগে ভাগ করতে হবে। এক হচ্ছে এটার প্রাচীন উৎস, 2 হচ্ছে মধ্যযুগ এবং রেনেসাঁ যুগ, তারপরে 3 নাম্বার ধাপটা হলো আধুনিক গণতন্ত্রের বিকাশ। এখন কোনো ব্যক্তি যদি এই 3 ধাপে ধাপে গণতন্ত্র পৃথিবীতে প্রসারিত হওয়ার, ব্যাপ্ত হওয়ার ঘটনা বর্ণনা না করেন, তাহলে তারা এটা আসলে এক ধরনের বেইনসাফি করবেন। বেইনসাফি করবেন কার সাথে? সে বেইনসাফিটা হবে ইতিহাসের সাথে। আর ইতিহাস, এই বেইনসাফিটা আমরা অধিকাংশই আমাদের অনেকেই করে থাকেন। আচ্ছা, যা হোক, এদিকে কথা না বাড়াই। তারপরে আমরা আসি, আমাদের ভারত নিয়ে আলোচনা করতে হবে। আচ্ছা, আমরা এতক্ষণ দেখলাম পৃথিবীতে কিভাবে প্রসার করেছে। এখন আমি যদি সংক্ষেপে বলি ভারতে কিভাবে এই গণতন্ত্র আসলো, সেটা হলো ভারতীয় উপমহাদেশে বৌদ্ধ যুগ, অর্থাৎ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ থেকে 4র্থ শতাব্দী সময়ে বা এই সময়ের আগে পরে গণতান্ত্রিক রাষ্ট্রের অস্তিত্ব পাওয়া যায়। একথা আমার না, যাকে গণসংঘ বলা হতো, গণরাজ্য বলা হতো। লাচ্ছবি, মল্ল, ভোজ্জি, শাক্য ইত্যাদি রাজ্যগুলো ছিল
প্রাচীন ভারতের গণতান্ত্রিক রাজ্য। আর এই রাজ্যগুলোতে একটি সাধারণ সভা বা সমিতি বা পরিষদ থাকতো, যেখানে প্রধানরা রাজা নয়, আমলা আর কি আমন্ত্রিত নেতা সিদ্ধান্ত নিতেন। অর্থাৎ আমরা জানতে পাই যে আর কি রাজা যিনি থাকেন তিনি একক সিদ্ধান্ত নিতে পারেন, তার মন্ত্রীর মতামত নেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু খ্রিস্টপূর্ব চতুর্থ ও ষষ্ঠ শতকে ভারত উপমহাদেশে যেই নগর রাজ্যর কয়েকটা নগর রাজ্যের সন্ধান পাওয়া যায়, যেগুলোতে একক সিদ্ধান্ত নিতে পারতেন না। সিদ্ধান্তগুলো কারা নিত? যারা হচ্ছে আমলাতান্ত্রিক নেতা থাকতো তারা। এবং বৌদ্ধ ধর্মের, আচ্ছা, এই এই তাহলে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এই ইতিহাস কোথায় পাবো? এই ইতিহাসটা পাবেন বুদ্ধিস্ট ইন ইন্ডিয়া 1903 সালে লেখা একটা বই, যেটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন, অ্যাভেলেবেল, সম্ভবত অ্যামাজনেও আছে। বৌদ্ধ ধর্মগ্রন্থের নিকার ও বৌদ্ধ ধর্মগ্রন্থে এই আর কি গণতান্ত্রিক চর্চার বিস্তার বর্ণনা পাওয়া যায়। গৌতম বুদ্ধ স্বয়ং লিচ্ছবি গণরাজ্যের সংবিধান ও আর কি শাসন ব্যবস্থার প্রশংসা করেছেন। এ কথাও আমার নয়, এ কথাটাও পাবেন আর কি ওই যে একই বইয়ের ভেতরে পেয়ে যাবেন আপনারা। আচ্ছা, এটা তাহলে ক্লিয়ার হলো ভারত উপমহাদেশে কিভাবে গণতন্ত্র বিকাশ লাভ করলো। এরপরে আমরা আসতে পারি গণতন্ত্র সংজ্ঞা বা গণতন্ত্র কাকে বলে। মূলত গণতন্ত্রের সংজ্ঞা কারো দেওয়া সম্ভব নয়, গণতন্ত্রের ব্যাখ্যা। এখানে আমরা একটা ভুল করি, গণতন্ত্রের সংজ্ঞা, গণতন্ত্রের সংজ্ঞা কেউ একক ব্যক্তি দিতে পারবে না, গণতন্ত্রের ব্যাখ্যা। আর এই পয়েন্টে আপনারা যারা আছেন মেহেরবানি করে কেউ যদি ব্যস্ত থাকেন এই পয়েন্টটা একটু ভালো করে শুনবেন, একটু 2 মিনিট ব্যস্ততা অবসর কাটিয়ে একটু ভালো করে মনোযোগ দেন, কারণ এখানে একটু বোঝার জায়গা আছে। আচ্ছা, গণতন্ত্র শব্দটি এটা কিন্তু আবার ইংরেজি শব্দ থেকে আসেনি, এটা এসেছে গ্রিক শব্দ ডেমোস, যার অর্থ আর কি জনগণ, এবং কার্টোস, যার অর্থ ক্ষমতা, থেকে উচ্ছিষ্ট, এবং যার সম্মিলিত অর্থ জনগণের ক্ষমতা। প্রাথমিক ধারণা অনুসারে গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেখানে রাষ্ট্রশাসন আইনগত কোনো বিশেষ শ্রেণী বা শ্রেণীগুলোর হাতে থাকে না, না থেকে যেখানে সমাজে বসবাসরত নাগরিক আর কি তাদের হাতে এই ক্ষমতার হস্তান্তরটা অনেকটাই নির্ভরশীল থাকে। আচ্ছা, এরপরে আমি এককভাবে দার্শনিকদের দিকে চলে আসি, দার্শনিকরা কে কি বলেছেন। আচ্ছা, আমাদের আলেম সরি, আমাদের আলেম শ্রেণী না, আমাদের বক্তা শ্রেণীর অনেকেই যখন গণতন্ত্রের সংজ্ঞা বলতে চান তখনই তারা শুরু করেন আব্রাহাম লিঙ্কনকে দিয়ে। বলা হয় যে গণতন্ত্রের আবিষ্কারক আব্রাহাম লিঙ্কন, গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছে আব্রাহাম লিঙ্কন, পুরো পৃথিবীতে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে আব্রাহাম লিঙ্কন। কিন্তু সম্মানিত ভাইরা, আপনারা প্রথম দিক থেকে খেয়াল করেছেন যে গণতন্ত্র শুরু হয়েছে সেই খ্রিস্টপূর্ব 500 বছর আগে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 500 বছর আগ থেকে গণতন্ত্রের এথেন্স নগরে পাওয়া যায়। তাহলে গণতন্ত্রের আবিষ্কারক আব্রাহাম লিঙ্কনকে বলা যাচ্ছে না? আর গণতন্ত্রের সংজ্ঞাই আর কি সংজ্ঞা দেওয়ারও আব্রাহাম লিঙ্কনের আর কি ক্ষমতা নেই। আব্রাহাম লিঙ্কন যেটা পেরেছেন, তিনি তার গণতন্ত্র সম্পর্কে, গণতন্ত্রকে তিনি কিভাবে মূল্যায়ন করেন সেই ব্যাপারে তিনি একটা মতামত প্রকাশ করেছেন। আচ্ছা, সেই মতামতটা কবে প্রকাশ করেছেন সেটাও যদি আমাদের বক্তা বা যেই শ্রেণীটা মাঠে অনেক তেজোদ্দীপ্ত বক্তব্য রাখেন তাদেরকে জিজ্ঞেস করলেও তারা ঠিকঠাকভাবে বলতে পারবেন কিনা আমি নিশ্চিত নই। 1863 সালে তিনি এইটা গেটেসবার্গের বা একটা সম্মেলনে, তখন পুরো আমেরিকাব্যাপী একটা বিক্ষোভ চলতেছিল, বিশেষ করে সেই বিদ্রোহটা ছিল আপনার আর কি কৃষক বিদ্রোহ বা শ্রমিক বিদ্রোহ, কৃষক বিদ্রোহ না বলে আহ, আর কি আহ, আহ, শ্রমিক বিদ্রোহ বললেই ভালো হয়। তো শ্রমিক বিদ্রোহ চলতেছিল, তখন তিনি শ্রমিকদের আহ, শান্ত করার জন্য এবং তারা যে ক্ষমতার একটা কাছাকাছি আছেন, তারাও যে ক্ষমতার বড় একটা অংশ, এটা নিশ্চিত করার জন্য তিনি তখন বলেছিলেন যে ডেমোক্রেসি ইজ আ গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল অ্যান্ড বাই দ্য পিপল। হ্যাঁ, এটা এটা বলেছিলেন কবে? 1863 সালে গেটিসবার্গের তার বিখ্যাত বক্তৃতায়। আচ্ছা, এখন এখানে কিছু ফুটনোট আকারে বলতে হবে, সেটা হলো আব্রাহাম লিঙ্কন তিনি কিন্তু আমেরিকার প্রথম প্রেসিডেন্ট নন,
তিনি কিন্তু আমেরিকার 16তম প্রেসিডেন্ট। তো তিনি এটা এসে এই সংজ্ঞা দিয়েছেন। এরপরে যদি আপনি প্রশ্ন করেন যে তাহলে কি আমেরিকার ১ম প্রেসিডেন্ট থেকেই এই গণতন্ত্রের ধারা আমেরিকাতে শুরু হয়েছিল? না, তখনও ছিল না। আমেরিকার ১ম প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে আ জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটন সাহেবও তিনি আসলে গণতান্ত্রিকভাবে আমেরিকাকে শাসন করেননি। আমেরিকার ৩য় প্রেসিডেন্ট থমাস জেফারসন, তিনি সর্বপ্রথম সর্বাধিকভাবে আমেরিকায় গণতন্ত্রের প্রচার প্রসার এবং শাসন কার্য পরিচালনা করেন। এবং আপনারা শুনলে অবাক হবেন যে এই শুধু আব্রাহাম লিঙ্কন নয়, এই যে আমেরিকার ৩য় প্রেসিডেন্ট থমাস জেফারসন, তিনিও গণতন্ত্রের একটা সংজ্ঞা দিয়েছেন। তার সংজ্ঞাটা ছিল এমন: ক্ষমতার উৎস জনগণ, সরকার জনগণের সেবক, শাসক নয়। দেখেন, তাহলে আমরা বলতে পারি যে আব্রাহাম লিঙ্কন যেই গণতন্ত্রের সংজ্ঞাটা দিয়েছেন, তার বিদ্রোহী জনগণকে, শ্রমিক শ্রেণীকে শান্ত করার জন্য, এটা তার একক সংজ্ঞা নয়। এ সংজ্ঞা তার পূর্বের ১৩ জন আগের, অর্থাৎ তার আগে আরো ১৩তম আর কি ৩য় স্থানে যিনি ছিলেন, তিনি একটি সংজ্ঞা দিয়ে গেছেন। সেটাও ছিল এরকমের, ক্ষমতার উৎস জনগণ। তো এখানে হ্যাঁ, আব্রাহাম লিঙ্কন হতে পারে খ্রিস্টান। কিন্তু তার জন্য সে যে কাজের জন্য সে এককভাবে দায়ী নয়, সেই কাজের জন্য আমরা যদি তাকে এককভাবে দায়ী করি, তাহলে এটাও কিন্তু ইতিহাসের সাথে অন্যতম বড় একটা গাদ্দারি বা বেইনসাফি করা হবে। তো আমরা যখনই কথা বলবো, বিশেষ করে আমার ভাইদের প্রতি অনুরোধ বা বক্তা শ্রেণীদের তো অনুরোধ করার আমার সাধ্য নেই। তো আমরা যখন বলবো তখন আব্রাহাম লিঙ্কন নয়, আমরা বলতে পারি যে আমেরিকার ৩য়তম প্রেসিডেন্ট থমাস জেফারসন, তিনি সর্বপ্রথম বলেছিলেন যে গণতন্ত্র বলা হয় যে ক্ষমতার উৎস হলো জনগণ। এরপরে আর এই লোক, অর্থাৎ এই ৩য় প্রেসিডেন্ট, তিনি ছিলেন একাধারে একজন রাজনীতিবিদ, একাধারে একজন প্রেসিডেন্ট, একাধারে একজন দার্শনিক, এবং তার দর্শনটা খুবই বিশ্বব্যাপী জনপ্রিয়। তার দর্শনের নাম ছিল জেফারসনীয় গণতন্ত্র। আপনারা এখন এটা অনলাইনে পাবেন। আপনারা যদি কেউ চান এটা নোট নিতে পারেন। আপনারা জেফারসনীয় গণতন্ত্র লিখে আপনারা সে অনলাইনে সার্চ দিলে পেয়ে যাবেন। এবং তার এই গণতান্ত্রিক ধারাটা এতটাই তৎকালীন সময়ে আমেরিকায় পপুলার হয়, তখন মানুষ এটা মুগ্ধ হয়ে আর কি হুমড়ি খেয়ে এটার দিকে এগিয়ে আসে। এরপরে ১৭৮৮ সালে আমেরিকার গণতান্ত্রিক ভিত্তি স্থাপিত হয়। আচ্ছা, যেটা বলতে চাই যে ৩য় প্রেসিডেন্ট যিনি ছিলেন, তিনিও গণতান্ত্রিক ধারা স্থাপিত করতে পারেনি আমেরিকায়। আমেরিকায় সর্বপ্রথম একদম রাষ্ট্রীয়ভাবে গণতান্ত্রিক ধারা স্থাপিত হয় ১৭৮৮ সালে, এবং ১৮২০ থেকে ৩০ সাল পর্যন্ত আমেরিকায় গণতন্ত্রের বিস্তার লাভ করে। ১৮৬৫ সালে আমেরিকার পূর্ণ গণতন্ত্র প্রবেশ করে। এখানে ৩টা ধাপ, আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। আমেরিকায় সর্বপ্রথম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা শুরু করেন আমেরিকার ৩য় প্রেসিডেন্ট থমাস জেফারসন। ১৭৮৮ সালে আমেরিকায় গণতন্ত্র চূড়ান্তভাবে প্রবেশ করার পরে এটা ধীরে ধীরে বিস্তার লাভ করে এবং এটা জনগণের ভিতরে গ্রহণযোগ্যতা লাভ করে। গ্রহণযোগ্যতা লাভ করার পরে ১৮২০ থেকে ৩০ সাল পর্যন্ত এটা পুরো আমেরিকাব্যাপী বিস্তার লাভ করে। বিস্তার লাভ করার পরে ১৮৬৫ সালে আমেরিকায় একদম স্থায়ীভাবে গণতান্ত্রিক শাসন কার্য, শাসন ধারা চলতে থাকে। এই হলো আমেরিকার ব্যাপার, আমেরিকার ইতিহাস, প্রাথমিক ইতিহাস। তো আসলে একটু ইতিহাসের ব্যাপারে আমাদের একটু সচেতন হওয়া দরকার। বক্তব্যের মাঠে আসলে যা তা বলে দেওয়াটা অনুচিত। আচ্ছা, এরপরে আমি এখন আমেরিকার পর্ব শেষ করে আমি অন্যদিকে অন্য যেসব আমাদের রাষ্ট্রবিজ্ঞানীগণ ছিলেন বিশ্ববিখ্যাত, তাদের কয়েকটা কওল নকল করে আমি সামনে এগিয়ে যাব। আপনাদের ধৈর্যচ্যুতি করব না ইনশাআল্লাহ। যেমন সি.এফ. স্ট্রং, তিনি গণতন্ত্রের ব্যাখ্যা করতে গিয়ে অথবা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সম্পর্কে তার মতামত প্রকাশ করতে গিয়ে বলেছিলেন, গণতন্ত্র হলো এমন একটি শাসন ব্যবস্থা যেখানে শাসনকারীদের সংখ্যা সমগ্র জাতির তুলনায় অপেক্ষাকৃত বৃহৎ একটি অংশ। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন
গণতন্ত্রের শাসন ক্ষমতা গুটি কয়েক ব্যক্তির হাতে সীমাবদ্ধ থাকে না। বৃহত্তর জনগোষ্ঠীর প্রধান নির্বাচিত প্রতিনিধি জন আর কি নাগরিক সরকার গঠনে অংশগ্রহণ করে। এতে জনসাধারণের মতামত, অংশগ্রহণ এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণের গুরুত্ব প্রকাশ পায়। তার কথার মূল ব্যাখ্যা হলো এটা, তিনি এটা বলেছেন। এরপরে কার্লজে ফ্রেডরিক, তিনি গণতন্ত্রের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, গণতন্ত্র হলো এমন একটি শাসন ব্যবস্থা যেখানে শাসকগণ জনগণের প্রতিনিধিদের প্রতিযোগিতা ও সহযোগিতার মাধ্যমে পরোক্ষভাবে কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য। অর্থাৎ এত বড় সংজ্ঞার মূল সারাংশ হলো, তিনি এখানে গণতান্ত্রিক রাষ্ট্রের গণতান্ত্রিক ক্ষমতার ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন যে গণতন্ত্র হলো এমন একটি শাসন ব্যবস্থা যেখানে সরকার, রাষ্ট্র, ক্ষমতাসীন ব্যক্তি তিনি জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য। এরপরে স্যার স্ট্যামফোর্ড ক্রিপস, তিনি গণতন্ত্রের সংজ্ঞা এরকমের কাছাকাছি দিয়েছেন, তবে তিনি যেটা বলেছেন সেটা হলো গণতন্ত্র হলো এমন একটি শাসন ব্যবস্থা যেখানে প্রত্যেক ব্যক্তি সরাসরি পরোক্ষভাবে শাসন কার্য পরিচালনায় অংশগ্রহণ করে, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি এখানে অংশগ্রহণ করতে পারে। এইটা একটা। এরপর ম্যাকগাইভার, যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আছেন তারা ম্যাকগাইভারকে ছাড়া রাষ্ট্রবিজ্ঞানে পাশ করতে পারবেন না, সহজ কথা। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম বড় একটা অংশ জুড়ে ম্যাকগাইভারের অংশ আর কি বিচরণ। তো ম্যাকগাইভার বলেছেন, গণতন্ত্র কেবলমাত্র শাসন করার একটি পদ্ধতি নয়, একটি সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে হোক বা অন্য কোনোভাবে, বরং এটি প্রধানত একটি সম্মিলিত জীবনযাত্রার রীতি, এটি আর কি সমন্বিত অভিজ্ঞতার ধারাবাহিক প্রকাশ। ম্যাকগাইভার কিন্তু ভিন্ন কথা বলছেন, তিনি কিন্তু এখানে জনগণ শাসন এটা নিয়ে আসেননি। তিনি বলতে চেয়েছেন যেটা এটা সম্মিলিত একটা জীবনযাত্রা, অর্থাৎ এখানে থাকবে ক্ষমতা, এখানে থাকবে সমাজ পরিচালনা, এখানে থাকবে অর্থনীতি, এখানে থাকবে সার্বিকভাবে যা কিছু লাগে মোটামুটি একটা দেশ পরিচালনার জন্য সবকিছুই এখানে থাকবে। এরপর অধ্যাপক গেটে বলেছেন যে শাসন ব্যবস্থা জনগণের সার্বভৌম ক্ষমতার প্রয়োগে অংশ নেওয়ার অধিকারী, তাই গণতন্ত্র। এতটুকুই হচ্ছে, আমি সংক্ষেপে শেষ করলাম গণতন্ত্র সম্পর্কে, আর কোনো সংজ্ঞা না দেই। আচ্ছা, এতটুকু আশা করি বুঝতে পেরেছেন। এরপরে গণতন্ত্রের যে ধারা বা আমি যেটা বলেছিলাম যে গণতন্ত্রের বিভিন্ন রূপ রূপ এবং এর সাথে শাসন ব্যবস্থার সাথে তুলনা এবং এর বিকাশ। আচ্ছা, গণতন্ত্রের অন্যতম একটা বড় পার্ট হলো জবাবদিহিতা ও স্বচ্ছতা, অর্থাৎ এখানে রাষ্ট্রপ্রধানকে অবশ্যই স্বচ্ছ থাকতে হয়। এরপরে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে হয়, অর্থাৎ ক্ষমতা কোনো একক ব্যক্তি, গোষ্ঠী বা কারো হাতে কুক্ষিগত থাকতে পারবে না। এটার আলাদা আলাদা ভাগ থাকবে, নির্বাহী বিভাগ থাকবে, আইনসভা থাকবে, বিচার বিভাগ থাকবে। অর্থাৎ আমরা রাজতান্ত্রিক অথবা গোত্রতান্ত্রিক যেই রাষ্ট্র ব্যবস্থাগুলো সম্পর্কে জানি, সেগুলোতে রাজা যেটা বলবেন, যে আইন বাস্তবায়ন করবেন, অর্থাৎ বলবেন যে অমুককে হত্যা করো, অমুককে ফাঁসিতে ঝুলাও, শুলিতে ঝুলাও, তাহলে সেটাই হবে চূড়ান্ত। আর কিন্তু গণতান্ত্রিক ধারাটা এভাবে ডিল করে না। গণতন্ত্র ডিল করে তার আলাদা আলাদা বিভাগ থাকবে, যার যার বুঝ শেষে বুঝবে, যার যার কাজ শেষে করবে। একজনের কাজের ভিতরে আর একজন নাক গলাতে পারবে না, একজনের কাজের ভিতরে আর একজন এসে হস্তক্ষেপ করতে পারবে না। এটা হলো ক্ষমতা বিকেন্দ্রীকরণ। এরপরে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর। এখানে আমি খুব আর কি পাঠ্য বইয়ের ধারায় কথা না বলে একটু ভিন্নভাবে একটা উদাহরণ দেই। আমরা বিগত 15 বছর বা 20 বছরের বাংলাদেশের ইতিহাসে দেখতে পেয়েছি যে আমাদের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে ব্যাপক একটা ঝামেলা ছিল, যেটাকে আমরা বলেছি তত্ত্বাবধায়ক সরকার। তো তত্ত্বাবধায়ক সরকার আমরা কেন বারবার চাচ্ছিলাম, বা আমরা কেন চাচ্ছি, বা অধিকাংশই কেন চাচ্ছে, সেটা হলো তত্ত্বাবধায়ক সরকার থাকলে এখানে একটা নিরপেক্ষ সরকার থাকে, যে নিরপেক্ষ সরকার কি করে, কে ক্ষমতায় আসবেন এটা জনগণ সিদ্ধান্ত দেয় এবং নিরপেক্ষতার মাধ্যমে জনগণ যাকে চাচ্ছে তিনি চলে আসেন। তো এটা হলো ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর, অর্থাৎ এককভাবে কেউ বসে থাকতে পারবে না।
হ্যাঁ? তো এইটা হলো আর কি কি বলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার আ মোটামুটি বলা যায় ভালো একটা দিক। এরপরে এখানে একটু ভালো একটা পয়েন্ট আছে। আপনারা চাইলে এই পয়েন্টটা একটু আ লিখে নিতে পারবেন। সেটা হলো গণতন্ত্র কোনো নির্দিষ্ট শাসন ব্যবস্থা নয়। এটি শাসন ব্যবস্থা জগতের এমন একটি শাসন ব্যবস্থা যেটিকে উন্মুক্ত কোডিং সিস্টেমের সাথে তুলনা করা যায়। এটা আ একটু আমি তুলনা করেছি। আমি আরকি আমি এটা নিজে আ যতদূর বুঝেছি সেটা আমি একটু ব্যাখ্যা করতেছি আপনাদের সাথে। উন্মুক্ত কোডিং সিস্টেম কেন? গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আ এটা অবমুক্ত নয় কেন? আর উন্মুক্ত কেন? এটার কারণ হলো উন্মুক্ত আগে কোডিং সিস্টেমটা ক্লিয়ার করি। সেটা হলো উন্মুক্ত কোডিং সিস্টেম হলো যে কেউ চাইলে ধরেন আপনার একটা সফটওয়্যার আছে। অথবা আ আপনার হ্যাঁ, একটা সফটওয়্যারই ধরেন। একটা সফটওয়্যার আছে কোনো একটা বিষয় অথবা আপনার একটা ওয়েবসাইট আছে। এখন আপনার এই ওয়েবসাইটের ভিতরে ঢুকে কেউ কিন্তু আপনি যতটুকু ব্যবহার করে অ্যাক্সেস দিবেন অর্থাৎ এই ফাইলগুলোতে ঢুকতে পারবা, এই ফাইলগুলো থেকে আমার এই ছবিগুলো ডাউনলোড করতে পারবা, আমার এই নিউজগুলো, আমার এই খবরগুলো দেখতে পারবা। ততটুকুই হলো আমরা ভিউয়াররা বা আমরা যারা বা বা করে থাকি, ভিউ করে থাকি ওয়েবসাইটগুলো আমরা ততটুকুই দেখতে পারি। কিন্তু এর বাহিরেও আরেকটা কোডিং সিস্টেম আছে সেটা হলো উন্মুক্ত। অর্থাৎ আপনি এখানে ঢুকে এই কোডিংটা কিভাবে কাজ করতেছে, এই কোডিংটা কিভাবে সেটআপ করতেছে আপনি সেটা দেখতে পারবেন। এবং দেখার পরে আপনার মন চাইলে আপনি কোডিং এর ভিতরে কোডিং আপনি নিজের মতো ইনপুট করে ওখানে আপনি নতুন ভাবে একটা রূপ দিতে পারবেন ওই ওয়েবসাইটের। এটা হলো উন্মুক্ত কোডিং সিস্টেম। হ্যাঁ? যেমন উন্মুক্ত কোডিং সিস্টেমের অন্যতম একটা বড় উদাহরণ হল লিনাক্স। এখন আমি আরো একটু সহজ উদাহরণে আসি। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি আমরা জানি আমাদের কম্পিউটারের জনপ্রিয় একটা সিস্টেমের নাম হলো উইন্ডোজ। আচ্ছা, এই উইন্ডোজ হলো গিয়ে উইন্ডোজ আমাকে যেভাবে তার সেটআপ দিয়ে দিয়েছে, তার আ সেটিং দিয়ে দিয়েছে আমরা সেভাবেই ব্যবহার করতে পারবো। হ্যাঁ? এর বাহিরে আমরা পারব না। অর্থাৎ তুমি এখানে যাও, তুমি যদি ডান সাইডে ক্লিক করো একদম সর্বশেষ অংশে, তাহলে এখানে তোমার ল্যাপটপ অথবা কম্পিউটার বন্ধ করার অপশনগুলো পাবা। পাওয়ার, সেটিং, পিকচার, ডকুমেন্ট এগুলো পেয়ে যাবা। আর যদি কিন্তু লিনাক্স হলো আপনার এভাবে দেয়া থাকবে। কিন্তু আপনি ভিতরে ঢুকে যে না আমি এটা এভাবে রাখবো না। আমার আ আরকি কম্পিউটার অফ বা পাওয়ার অফ করার সিস্টেমটা থাকবে অন্য কোথাও। আমি এটা অন্যভাবে ডিল করব। আমি কোথাও একটা ক্লিক দিব আমার কম্পিউটার বন্ধ হয়ে যাবে। আপনি সেটা নিজে কোডিং করে এটা নিয়ে নিতে পারবেন। তো গণতান্ত্রিক ধারাটাও হলো আসলে এমন একটা শাসন ব্যবস্থা, যেটাকে আপনি নিজের মতো করে চাইলে সেটআপ করে নিতে পারবেন। এতটুকু বুঝে রাখেন। এখানে একটা লাভ আছে। এখানে বড় একটা লাভ আছে। যে দেশ ও জাতির বড় একটা লাভ আছে। কেন উন্মুক্ত কোডিং সিস্টেম হয়ে অনেক বড় একটা লাভ আছে। কারণ এখানে আপনি ডিল করতে পারবেন। এখানে আপনি ডিল করে আপনি আপনার যেটা ন্যায় ইনসাফ এবং আ আপনার দেশ ও জাতির জন্য সবথেকে ভালো মনে করবেন, আপনি এখানে সেই শাসন ব্যবস্থাটা প্রণয়ন করতে পারবেন। যেগুলো অন্য শাসন ব্যবস্থায় খুব কম পারা যায়। হ্যাঁ, অ আ আবার আবার এখানে আমার কথা কেউ ভুল বুঝবেন না। এখানে অন্যান্য শাসন ব্যবস্থা বলতে আমি বোঝাচ্ছি মানুষ কর্তৃক যেগুলো আবিষ্কৃত হয়েছে যে শাসন ব্যবস্থাগুলো, সেগুলো। অন্যগুলো নয়। যেগুলো আল্লাহ বা রাসূলগণ কর্তৃক নিয়ে আসা হয়েছে সেগুলো নয়। সেগুলো পরের আলাপ। অন্য সময় ইনশাআল্লাহ আলাপ করা যাবে। তো একেক অঞ্চলের সমাজ, মানুষ ও সংস্কৃতি এবং স্থান, কাল পাত্রভেদে যুগের চাহিদার প্রয়োজন হয় বিভিন্ন ধরনের শাসন ব্যবস্থা বা আইন। আমরা বাঙালি আমরা একভাবে চিন্তা করি, ইংরেজরা একভাবে চিন্তা করে, রুশরা একভাবে চিন্তা করে, আরবরা একভাবে চিন্তা করে। আরবদের সংস্কৃতি এক ধরনের, ইংরেজদের সংস্কৃতি এক ধরনের, ভারতীয় উপমহাদেশে আমাদের আ চিন্তাধারা এক ধরনের, সংস্কৃতি অন্য ধরনের। এবং এই স্থানকাল পাত্রভেদে দেখা যায় এই মানুষগুলোর সাথেও ডিলও আলাদা করতে হয়। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দেই, আ পলাশির আ আ পরাজয়ের পরে যখন ভারত উপমহাদেশ ইংরেজদের হাতে চলে গেল, তখন কিন্তু ইংরেজদেরকে আমাদের ভারত উপমহাদেশে এসে ভারতীয় আইন প্রণয়ন তাদেরকে করতে হয়েছে। ভারতীয় জনগণের সাথে ডিল করার জন্য। তারা এককভাবে সেটা পারেনি। তাদের তো তখন ইংল্যান্ডের রাজা ছিল। তাদের ওখানে রাজতন্ত্র ছিল। তারা চাইলে তাদেরও শাসন ব্যবস্থা এখানে নিয়ে আসতে পারতেন।
কিন্তু পারেননি। তাদেরকে ভারত উপমহাদেশের জনগণের সাথে আলাদাভাবে ডিল করতে হয়েছে। যার জন্য আচ্ছা, আরেকটু কথা আছে এখানে, আমি পরে বলব। আপাতত রেখে দেই। গণতন্ত্রের মধ্যে রয়েছে এমন একটি উন্মুক্ত ব্যবস্থা, স্থান, কাল, পাত্রভেদে আইন শাসন তৈরি করা যায়। কথাটা একটু আবার বলতেছি। গণতন্ত্রের মধ্যে রয়েছে এমন একটি উন্মুক্ত শাসন ব্যবস্থা, যাকে স্থান, কাল, পাত্রভেদে আইনের শাসন তৈরি করা যায়। বাংলাদেশের আচ্ছা, বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যা এরকমের চিন্তা আমাদের আহলে হাদিস সমাজের অনেকেই করেছিলেন। রাষ্ট্রনীতি, রাজনীতি, সমাজনীতি কেমন হবে, কি ধরনের হবে, এ ধরনের রূপরেখা ইশারা আমাদের আহলে হাদিসদের বড়, বড় বিদ্বানগণ অনেকেই দিয়ে গিয়েছেন। এবং এর ভিতরে আমাদের আ আমরা যদি সহজে কয়েকটা বইয়ের নাম বলি, সেটা হলো, একটা হলো পাকিস্তানের শাসন সংবিধান, ইসলামী শাসনতন্ত্রের সূত্র, হ্যাঁ? আহলে হাদিস আন্দোলন, উহার উদ্দেশ্য, বৈশিষ্ট্য, এই বইপত্রগুলোতে, এবং জিহাদের আহ্বান, আল্লামা আব্দুল হক কাফি আল কুরাইশি রহিমাহুল্লাহ একটি লিফলেট বিতরণ করেছিলেন, যেটার নাম ছিল জিহাদের আহ্বান। জিহাদের আহ্বানের ভিতরেও তিনি কিছু ইশারা ইঙ্গিত দিয়েছিলেন শাসন ব্যবস্থার। হ্যাঁ? তো না, তবে এটা কারো ভাবার আবার প্রয়োজন নেই। তিনি সরাসরি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার আহ্বান জানিয়েছিলেন। ভুল বোঝার কারণ নেই। আমি সে কথা বলিনি। কিন্তু তিনি পথ দেখিয়েছিলেন জাতিকে যে আমাদের শাসন ব্যবস্থা কোন দিকে যেতে পারে। আচ্ছা, তারপরে আমরা আসি গণতন্ত্রের প্রকারভেদ। আমি সেই দিকে চলে এসেছি। আপনাদের খুব বেশি একটা আম ধৈর্যের বিঘ্ন ঘটাবো না ইনশাআল্লাহ। আ তো এরপরে হলো গণতন্ত্রের প্রকারভেদ। গণতন্ত্র মোটা দাগে গণতন্ত্রের অনেকটা প্রকারভেদ আছে, হাজার রকমের প্রকারভেদ আছে। তার ভিতরে মোটা দাগে এক বাক্যে যদি জিজ্ঞেস করেন যে গণতন্ত্রের প্রকারভেদ, গণতন্ত্র কয় ধারার হতে পারে, সেটা হলো দুটো। একটা হলো প্রত্যক্ষ গণতন্ত্র, আরেকটা হলো পরোক্ষ গণতন্ত্র। আচ্ছা, প্রত্যক্ষ গণতন্ত্র নাগরিক সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ করে, রাষ্ট্রের ক্ষমতা প্রয়োগ করে, নীতি নির্ধারণ করে, আইন প্রণয়ন করেন। সরাসরি জনগণ এই কাজ করে। এই শাসন এই শাসন ব্যবস্থা নাগরিকগণ একটি আর কি সভায় সম্মিলিত হয়, এবং সভায় সম্মিলিত হয়ে তাদের মতামত প্রকাশ করে থাকে। একে বিশুদ্ধ গণতন্ত্রের অংশগ্রহণকারী গণতন্ত্র অনেক সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানীগণ বলে থাকেন। ঐতিহাসিকভাবে এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, এরে ভাই, সরাসরি জনগণ অংশগ্রহণ করবে, জনগণ সরাসরি কাজ করবে, এমন গণতন্ত্র কোথায় আছে? আছে, ছিল। সেটা হলো প্রাচীন গ্রিস নগরের রাষ্ট্রগুলোতে ছিল, বিশেষ করে এথেন্স এই ধরনের নগর রাষ্ট্রগুলোতে ছিল, এবং এথেন্সের নাগরিকরা নির্দিষ্ট সময়ে ওই যে আর কি দাসরা এবং মহিলারা ভোট দিতে পারতেন না, এবং এর বাইরে মুক্ত পুরুষগণ তারা এটা করতে পারতেন। আধুনিক কালের বিশালায়তন, বিপুল জনসংখ্যার কারণে এটা আসলে হয়ে ওঠে না। যার জন্য এখন আধুনিক যুগে এটা নেই। কিন্তু একটা সময় পৃথিবীব্যাপী ছিল, যে সময় গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা পৃথিবীতে প্রচলিত ছিল। আচ্ছা, এরপরে আমরা আসি পরোক্ষ। আচ্ছা, পরোক্ষ বা এটাকে বলা হয় আবার প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা। পরোক্ষ গণতান্ত্রিক ব্যবস্থার আরেকটা নাম হলো প্রতিনিধিত্বমূলক শাসন আরকি গণতান্ত্রিক ব্যবস্থা। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র ব্যবস্থার কয়েকটা ধারা আছে। সেটা হলো সংসদীয় মন্ত্রিপরিষদ শাসিত গণতান্ত্রিক সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার। এরপরে আছে সাংবিধানিক রাষ্ট্র আচ্ছা, এইটাই হলো ২ টা। এরপরে আরো কিছু ধারা আছে ছোট, ছোট। সেটা হলো সাংবিধানিক রাজতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র, এককেন্দ্রিক আরকি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, শিল্পতান্ত্রিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। এরকমের অনেকগুলো হাজার, হাজার প্রকারভেদ আছে, সেগুলো আমরা বলতেছি না। আচ্ছা, আমি ছোট্ট একটা প্রশ্ন করি। সেটা হলো, আমাদের দেশের যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাটা বিদ্যমান আছে, এই শাসন ব্যবস্থাটা কোন ধরনের? সংসদীয়, নাকি রাষ্ট্রপতি শাসিত, নাকি সাংবিধানিক আর কি রাজতন্ত্র? একটু যদি কেউ একটু উত্তর দিতেন। আমি কারো নাম নিতে চাচ্ছি না। আব্দুল্লাহ আছো? বাকি নিয়ামত বলো। সংসদীয় গণতন্ত্র। হ্যাঁ, বলো, বলো, বলো। কোনো মন্তব্য আছে?
আচ্ছা, আচ্ছা ঠিক আছে। না, কি হচ্ছে সেটা আমরা পরে একদিন আলাপ করব। এটাও ঠিক আছে, কথা সত্য। হচ্ছে না। কিন্তু তার জন্য আমি দোষ করতেছি একজন, কিন্তু আমি এখানে আ দায়ভার দিব অন্য একজনকে, এটা হয় না। হ্যাঁ? এটা হয় না। আচ্ছা যা হোক। তাহলে আমাদের বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রটার ধারাটা প্রচলিত আছে। আমি মোটা দাগে আমার মূল টপিকগুলো আলোচনা করে ফেলেছি। এখন আমি আমার শেষ টপিকে চলে আসছি। সেটা হলো অন্যান্য শাসন ব্যবস্থার সাথে তুলনা। আ বা আমার সময় সম্ভবত সভাপতি সাহেব এবং সেক্রেটারি কর্তৃক পরোক্ষভাবে ১ ঘন্টা নির্ধারিত ছিল। ইনশাআল্লাহ আমি ১ ঘন্টার আগেই শেষ করার চেষ্টা করব। তো অন্যান্য শাসন ব্যবস্থার সাথে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার তুলনা। সেটা হলো গণতন্ত্র বনাম স্বৈরতন্ত্র বা সর্বাত্মবাদ। এটা হলো স্বৈরতন্ত্র, আপনারা বুঝেন। এখন এখানে বলার কিছু নাই। এ ব্যাপারে আপনাদের ক্লিয়ার কনসেপ্ট আছে। এরপরে গণতন্ত্র বনাম রাজতন্ত্র, এ ব্যাপারে কথা বলতে চাই না, তাহলে পানি অনেক দূর গড়িয়ে যাবে, যেখানে আমার বিপদ হয়ে যাবে। আচ্ছা, রাজতন্ত্র যেখানে রাজা এককভাবে সিদ্ধান্ত নিতে পারেন, অনেক কিছু আছে এখানে ব্যাপার-স্যাপার। এগুলো নিয়ে আপাতত কথা বলার জায়গা নেই। এরপরে হচ্ছে সংখ্যাগরিষ্ঠ স্বৈরাচার, অর্থাৎ যারা সংখ্যাগরিষ্ঠ থাকবে তারা হলো এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ডিল করবে, তারা জনগণের সাথে ডিল করবে, তারা এটার সাথে কাজ করবে। এই জাতীয় হাজার ধরনের গণতন্ত্রের প্রকারভেদ আছে। এবং আমাদের গণতন্ত্রে সর্বোপরি যদি একদম বলতে হয়, সর্বোপরি মন্তব্য সেটা হলো গণতন্ত্র একটি নিখুঁত কোনো শাসন ব্যবস্থা নয়। এটার খুঁত আছে, এটার দোষ আছে, এটার ত্রুটি আছে, এটার ভুল আছে। এবং এটি সর্বদা যে ত্রুটিমুক্ত থাকে এটাও নয়। এর ইতিহাস, সংগ্রহ এবং অগ্রগতি ও প্রসারের গল্প ভিন্ন কথা বলে। এর যেমন পজিটিভ দিক আছে, তেমনি নেগেটিভ দিকও আছে। তবে এর সীমাবদ্ধতা সত্ত্বেও এটি এমন একটি শাসন ব্যবস্থা যা নেতাদের জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করে এবং তাদের অধিকার রক্ষা করে। গণতন্ত্রের ঘাটতিগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে এবং এখান থেকে আমরা উত্তরণ করে কিভাবে আমরা একটি ন্যায় এবং ইনসাফপূর্ণ শাসন ব্যবস্থার দিকে আহ, বা আগাতে পারি, এটা নিয়ে আমাদের গভীর বিশ্লেষণ, ব্যাখ্যা, চিন্তা ভাবনা করার জায়গা রয়েছে। রাষ্ট্র, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, ইসলাম শাসন ব্যবস্থা সম্পর্কে, হ্যাঁ, আলেম আর ইসলামী যাদের জ্ঞান আছে এবং রাজনীতি, সমাজনীতি সম্পর্কে যাদের গভীর জ্ঞান আছে, তারা এই বিষয়গুলো সম্পর্কে আশা করি আ স্থান রাখবেন, কথা বলবেন এবং তারা এইগুলো নিয়ে জাতির সামনে আসবেন। আচ্ছা, সর্বশেষ জায়গা হলো গণতন্ত্র বনাম আধিপত্যবাদ। এখানে একটু ভালো করে বুঝতে হবে। আমাদের কেউ একজন আছে, আলামিন ভাই একটু মিউট করলে ভালো হয়। একটু মিউট করতেন যদি মেহেরবানি করে। আচ্ছা দেখেন তো কেউ মিউট করে দিতে পারেন কিনা। আচ্ছা, জাযাকাল্লাহ খাইরান। মাশাআল্লাহ। আচ্ছা, গণতন্ত্র বনাম আধিপত্যবাদ। খুব সুন্দর করে শুনবেন। এখানে অনেকেই খেয়াল করবেন। আচ্ছা, গণতন্ত্র একটি শাসন ব্যবস্থা, আধিপত্যবাদ আরেকটি শাসন ব্যবস্থা। হ্যাঁ? এখানে অ্যা গণতন্ত্র এবং আধিপত্যবাদ ডিল করে ভিন্নভাবে। যেমন আমরা যখনই কথা বলতে যাই, সেখানে আমরা দেখতে পাই আ যে বলা হয় আমেরিকা এটা করেছে, ইউরোপ এটা করেছে, অমুক এটা করেছে, এটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রবলেম। হ্যাঁ? তো এটা মূলত গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সমস্যা নয়। এটা মূলত সমস্যা আধিপত্যবাদের। অর্থাৎ যেমন গতকালকে পুলিশ গণ আ বা এই ইসের ইনকেলাব মঞ্চের কর্মীদেরকে পেটালো। এখন এইটা কি
গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সমস্যা নাকি আধিপত্যবাদের সমস্যা? গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কখনোই এ ধরনের রায় দিবে না যে নিরীহ কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করা জনগণের উপরে শাসক শ্রেণী তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। এটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সিস্টেম নয়। তাহলে এখানে কাজ করতেছে কি আধিপত্যবাদ। আবার কিছুদিন আগে আমেরিকা কোনো একটা ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে ধরে নিয়ে আসলো। আচ্ছা, এখানে সর্বোপরি পুরো পৃথিবীর অনলাইন সয়লাভ হয়ে গেল কি এটাই হলো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। কিন্তু আমেরিকার কনস্টিটিউশনে কোথাও লেখা নাই যে ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে তুলে নিয়ে আসা যাবে এবং এটা ভালো কাজ, এটা অন্যায় নয়। হ্যাঁ, তাহলে এখানে যেটা হলো, এখানে আমেরিকা তার আধিপত্যবাদ দেখালো। এটা হলো তার আধিপত্যবাদ। এটা তার গণতান্ত্রিক সিস্টেম নয়। হ্যাঁ, এবং আমরা সমাজে যা কিছু অমুককে জেলে পুরে দিচ্ছে, অমুককে নিয়ে যাচ্ছে, অমুককে মেরে ফেলা হচ্ছে। গণতন্ত্র আর কি কনস্টিটিউশনের সংবিধানের কোথাও লেখা নাই যে অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করা যাবে, অন্যায়ভাবে একজন মানুষকে গ্রেফতার করা যাবে। এটা কনস্টিটিউশনে লেখা নাই। তাহলে এটা এটা কোথায় থাকে? এটা এটা কিভাবে হয়? এটা হয় আধিপত্যবাদ দ্বারা। অর্থাৎ আপনার এলাকায় যিনি মোড়ল থাকেন, বড় নেতা থাকেন, উম তিনি অবশ্যই কোনো না কোনো ধর্মের অনুসরণ করে থাকেন। তার কোনো না কোনো ধর্ম থাকে। এখন ধর্মের কোথাও এটা লেখা নাই যে অমুকের জমিটা জোর জবরদস্তি করে দখল করে নেয়া যাবে। এটা ধর্মগ্রন্থের কোথাও লেখা নাই। দেখা যাবে তিনি হয়তো খুব ভালো পরহেজগার, দিনদার মানুষ। কিন্তু তিনি অমুকের ৫% জমি দখল করে রেখে দিয়েছেন। তার ক্ষমতার দাপটে নিতে পারতেছে না। এখন এটা কি তিনি যে ধর্মের অনুসরণ করতেছেন সে ধর্মীয় সমস্যা? নাকি তিনি তার এলাকায় মাতব্বর বা খুবই নেতৃস্থানীয় ক্ষমতাধর ব্যক্তি তার জন্য হচ্ছে? এটা কিন্তু কোনো বোকাও বলবে না এটা তার ধর্মের জন্য হচ্ছে। এটা হচ্ছে তার আধিপত্যবাদের জন্য। আর তিনি যেই ক্ষমতা দেখিয়ে যেই ৫ শতক জমি যে দখল করে নিলেন এটা হলো আধিপত্যবাদ। এটা কিন্তু ধর্মীয় ব্যাপার নয়। ঠিক তেমনি রাষ্ট্রের সিস্টেমগুলো এভাবেই কাজ করে। ওয়ার্ল্ড পলিটিক্স গুলো এভাবে কাজ করে। যে আপনার একটা দেশ আরেকটা দেশের উপরে খবরদারি চালায়। এটা হলো আধিপত্যবাদ। এটা 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 হচ্ছে আপনার যে শাসনতান্ত্রিক ব্যবস্থার ত্রুটি নয়। কোন শাসনতান্ত্রিক ব্যবস্থায় আপনাকে অন্যায়ভাবে কোন দেশ আপনার দখল করে নেয়ার এখতিয়ার দেয় না। হ্যাঁ? এরপরে যেমন আ এরপরে আমাদের আরেকটা টপিক হলো যে সংখ্যাগরিষ্ঠতা। যেমন যে এলাকায় যারা সংখ্যাগরিষ্ঠ থাকেন তারা সেইভাবে ডিল করেন। হ্যাঁ, আমাদের কিছুদিন আগে আমি আমি নাম বলছি না, আপনারা বুঝে নিবেন। যে কিছুদিন আগে আমরা দেখেছিলাম রাজশাহীর আমচত্বর থেকে আ কোনো একজন বড় মাপের ব্যক্তি বলেছিল যে, "এই অমুক, অমুক এটা করেছে। এটাই হলো গণতন্ত্রের শাসন ব্যবস্থা। আ একজনকে আ উম ও ৪০ জন ভোট দিল। তিনি একটা দল ৪০% ভোট পেয়ে তিনি ক্ষমতায় চলে গেল। আর বাকি দলগুলো ৬০% ভোট পেল। তারা ক্ষমতায় যেতে পারল না। এটা কিভাবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হলো? এটাকে এটাই গণতন্ত্রের একটা আম নির্লজ্জতা বা একটা আরকি খারাপ শাসন ব্যবস্থার দিক। কিন্তু ওই ব্যক্তি বা ওই নেতা যেটা বুঝতে পারেনি, এই প্রবলেম গণতন্ত্রের নয়। এটা হলো আরকি এটা হলো আম আরকি যে গণতন্ত্রের একটা ভুল সিস্টেমের অংশ। গণতন্ত্রের ২ টা সিস্টেম আছে। একটা হলো ভালো সিস্টেম, আরেকটা হলো খারাপ সিস্টেম। এখন এখানে যেটা ডিল করেছে, তিনি যেটা বলেছেন সেটা ছিল সংখ্যাগরিষ্ঠতার ভিত্তি। অর্থাৎ ৫০+১ ৫০ + ১ মিলে হয় সংখ্যাগরিষ্ঠতা। হ্যাঁ? এবং অ্যা এইটা হলো আমাদের দেশে বলা হয় যে এখানে যদি এতজন ভোট দেয় তাহলে সর্বাধিক ভোট যিনি পাবেন তিনি হয়ে যাবেন। কিন্তু এটা হলো আমাদের দেশে এটাও কার্যকর নেই। আমাদের দেশে যে গণতন্ত্রটাও যদি সঠিকভাবে কার্যকর থাকতো, তাহলেও মোটামুটি শাসন ব্যবস্থা সুন্দরভাবে পরিচালিত হতো। কিন্তু আমাদের দেশে এটাও নেই। আমাদের ওই বক্তা সাহেব যেটা বুঝতে পারেননি, এটা গণতন্ত্রের সমস্যা নয়। এটা হলো আমাদের নিজেদের শাসন কাঠামোর সমস্যা। ১ নাম্বার পয়েন্ট। ২ নাম্বার পয়েন্ট তিনি যে আপত্তিটা তুলেছেন
যে অধিকাংশ ব্যক্তি ভোট পাবে এবং ভোট পাওয়ার পরে তারাই তো ক্ষমতায় যাবে, অর্থাৎ 40% ভোট পেয়ে দেখা যাবে আমাদের যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনে 40% ভোট পেয়ে একটা দল ক্ষমতায় চলে যাবে, বাকি 60% অন্যান্য দলগুলো পাবে, কিন্তু অন্যান্য দলগুলো তারা দেখা যাবে সরকার গঠন করতে পারবে না। এটা শাসন ব্যবস্থার সমস্যা নয়, এটা গণতন্ত্রের সমস্যা নয়, এটা আমাদের দেশের কনস্টিটিউশনাল সমস্যা। এটা আমাদের দেশের হলো যে নিজেদের কিভাবে আমরা শাসন ক্ষমতা পরিচালনা করব এই পরিচালনা পদ্ধতির সমস্যা। এটারও একটা সমাধান আছে, পিয়ার পদ্ধতি। পিয়ার পদ্ধতি সম্পর্কে আমরা মোটামুটি টুকটাক জানি। অর্থাৎ পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে এখানে দেখা যাবে যে যারা ওই 60% ভোট পাবে তারা আপনার সরকার গঠন করবে সম্মিলিতভাবে, এবং যারা 40% ভোট পাবে তারা হলো বিপরীত দলে থাকবে অথবা বিরোধী দলে থাকবে। এখন এখানে তো শুধুমাত্র গণতন্ত্রকে আপনার আপত্তি দিয়ে লাভ নাই, এটা তো আমাদের নিজেদের সমস্যা। আমাদের নিজেদের সমস্যাটা আমি অন্যের মাথায় কেন তুলে দেব? এবং আমরা হয়তোবা এটা নাও জানতে পারি যে পিয়ার পদ্ধতি, এই পিয়ার পদ্ধতি শাসন ব্যবস্থা পৃথিবীর সব থেকে জনপ্রিয়। এখন শোনা যাচ্ছে? ভাই আমাকে কি এখন শোনা যাচ্ছে? যদি একজন বলতেন। শাহাদাত ভাই, কামরুল ভাই, আমাকে কি শোনা যাচ্ছে? আচ্ছা, আমাদের এই যে ভাই একটু, হ্যাঁ ঠিক আছে, আপনি একটু মিউট রাখেন। আচ্ছা, তো এই পিয়ার পদ্ধতির শাসন ব্যবস্থার পুরো পৃথিবীব্যাপী 130টি দেশে রয়েছে, এবং সরাসরি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় পুরো পৃথিবীর 73টি দেশে, এবং এই 73টি দেশ আমাদের পৃথিবীতে বেশ ভালো দেশ নামে পরিচিত। এই দেশগুলোর একটা হলো নরওয়ে, একটা হলো সুইজারল্যান্ড, একটা হলো নেদারল্যান্ড, একটা হলো আয়ারল্যান্ড, আর একটা হলো নিউজিল্যান্ড। এই রাষ্ট্রগুলোতে আমাদের আপনার এই পিয়ার পদ্ধতির শাসন ব্যবস্থা পিয়ার পদ্ধতির গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত রয়েছে। এখন আমাদের রাজশাহীর আমচত্বর থেকে কোনো একজন বড় মাপের নেতা যে আপত্তিটা তুলেছিলেন, এ সমস্যাটা তো তার, এ সমস্যাটা তো আমার, এ সমস্যাটা তো বাংলাদেশের, এ সমস্যাটা তো গণতান্ত্রিক শাসন ব্যবস্থার নয়। কারণ এটার সমাধান তো গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় দেয়া আছে, যে যারা অধিকাংশ ভোট পাবে তারা সরকার গঠন করবে, তারা শাসন ব্যবস্থা প্রণয়ন করবে। এটা তো তার দেয়া আছে। হ্যাঁ, তো এটা এটা আসলে তার বুঝের কমতি নাকি আমি সেটা জানি না। তাহলে তবে মাঠে এভাবে ভুলভাল কথা না বলাটাই শ্রেয়। এতে বক্তা শ্রেণী এবং শ্রোতা শ্রেণী এবং তাদের একনিষ্ঠ যে ভক্তরা থাকে তারা নানান দিকে নানান চিন্তা ভাবনা চলে যায়। আপাতত আমি প্রাথমিকভাবে সংক্ষিপ্তভাবে ছোট ছোট কথার মাধ্যমে কথাগুলো আজ পর্যন্ত আজকের আর কি পাঠচক্র এই পর্যন্তই শেষ করলাম। যদি আপনারা মোটা দাগে আজকের এই আলোচনার উপরে টুকটাক কিছু প্রশ্ন থাকে বা না বোঝার থাকে বলতে পারেন, আমি সেটা ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি না থাকে তাহলে ইনশাল্লাহ আজকের পাঠচক্র এখানেই শেষ করব। জি বলেন। জি ভাই বলেন। এটার আচ্ছা, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। এটা পরিবর্তন করার ২ টা উপায় আছে। একটা হলো আপনার মতো সৎ ব্যক্তিরা যত দ্রুত আ রাষ্ট্রের রাষ্ট্র নিয়ে চিন্তা করার, রাষ্ট্র নিয়ে ভাবনা করার, রাষ্ট্র নিয়ে আলাপ করার এবং রাষ্ট্রীয় আ ক্ষমতার যেই ময়দানগুলো আছে, সেই ময়দানগুলোতে তাদের উপস্থিতি জানান দিবে। তখন এই কাজটা প্রাথমিকভাবে সহজ হয়ে যাবে। ১ নাম্বার পয়েন্ট। ২ নাম্বার পয়েন্ট হলো গিয়ে
আপনার এইটা পরিবর্তন করার জন্য জুলাই সনদ একটা প্রস্তাবনা রেখেছে। হ্যাঁ? তারা দ্বিকক্ষ বিশিষ্ট একটা প্রস্তাবনা রেখেছে। যদি জুলাই সনদ কার্যকর হয় তাহলে এই যে আরকি যেটাকে বলা হয় সংখ্যাগরিষ্ঠতাবাদ অর্থাৎ ৫০+১ এটা অনেকটাই কমে আসবে। এরপরে সরাসরি যদি বলি তাহলে আপনার আরকি বা ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠন করতে চায় এই চিন্তাধারী যেই মানুষগুলো যত দ্রুত পার্লামেন্টে যাবে, তারা তত দ্রুত পার্লামেন্টে অংশগ্রহণ করে, তারা তত দ্রুত এই জাতীয় যেই আইনগুলো আছে সেগুলোকে কবর দিতে পারবে। আমি আরকি সংবিধানের ছোট একজন পাঠক হিসেবে বা হিসাবে বলতেছি, আপনারা হয়তো অনেকেই জানেন না সংবিধান কিভাবে পরিবর্তন হয়। আমি ইতিপূর্বে বলেছিলাম গণতন্ত্র একটা উন্মুক্ত শাসন ব্যবস্থা যেটাকে চাইলেই মানুষ পরিবর্তন করে নিতে পারবে নিজের দেশ, কাল, স্থান, কাল, পাত্রভেদে। তো সেটার একটা উদাহরণ হলো যে আপনার আ এই সংবিধান চাইলে সহজে আ পরিবর্তন করা যায় না। ধরুন আজকে, আজকে সংবিধান থেকে বিসমিল্লাহ উঠে গেল। রাষ্ট্রধর্ম ইসলাম উঠে গেল। আগামীকালকে আপনি চাইলেই এটাকে প্রতিষ্ঠা করতে পারবেন না। এটা প্রতিষ্ঠা করার জন্য 2/3 ভোট প্রদান করতে হবে পার্লামেন্ট সদস্যদের। একটা ব্যাপার আছে। পার্লামেন্ট সদস্যদের 2/3 ভোট প্রদান করতে হবে। তারপরে এটা কনস্টিটিউশনে যুক্ত হবে। তো 2/3 ভোট মানে এটা আপনাদেরকে যদি বলি সেটা হলো ৩৫০ জন আমাদের পার্লামেন্ট সদস্য, ৩০০ জন সরাসরি ভোটে নির্বাচিত, ৫০ জন সংরক্ষিত আসনে। মোট আমাদের সদস্য থাকে ৩৫০ জন। ৩৫০ জনের ভিতরে ৩৫০ জনের ৩ ভাগের ২ ভাগকে ভোট দিতে হবে যে আমি সংবিধানে বিসমিল্লাহ চাই, আমি সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম চাই। যদি আরকি ৩ ভাগের ২ ভাগ ভোট যখন দিবে তখন এইটা সংবিধানে কার্যকর হবে। আবার আরেকটা যদি বলি আলামিন ভাইয়ের প্রশ্নের উত্তরে একটু কঠিন হয়ে যাবে তারপর বলি আজকে বলে ফেলি। আপনি কোরআনে বলা হয়েছে যে হাতের বদলে হাত, চোখের বদলে চোখ। অর্থাৎ যেই ক্ষতি করবে, যে অন্যায় করবে সেইটার সমপরিমাণ কেসাস তাকে দিতে হবে। তো আপনি আজকে চাইলে এটা সংবিধানে যুক্ত করতে পারবেন না। কিন্তু আপনাদের মতো সুচিন্তিত বিজ্ঞ ব্যক্তিগণ যখন পার্লামেন্টে যাবেন এবং এই পার্লামেন্ট সদস্যগণের সংখ্যা যখন ৩ ভাগের ২ ভাগ হবে, তখন তারা নিজেরা চাইলেই এক বৈঠকে তারা এটা সংবিধানে যুক্ত করে দিতে পারবেন ১ মাসের ভিতরে। যুক্ত করে দিয়ে পরবর্তী ১ মাসের মাথায় তারা এই আইন রাষ্ট্রে বাস্তবায়ন করতে পারবেন। এবং এখানে আমাদের বক্তা শ্রেণী যেটা বলে থাকে সেটা হলো অমুকের জন্য পারা যাবে না। অমুক এটা করবে, ইউরোপ এটা করবে, আমেরিকা এটা করবে। এটা এটা গণতন্ত্রের সমস্যা নয়। এটা আধিপত্যবাদের সমস্যা। এখন আধিপত্যবাদ মোকাবেলা করতে হবে আপনাকে ভিন্নভাবে। এখন আপনি আধিপত্যবাদ আর গণতন্ত্রবাদ ২ টাকে মিলিয়ে ফেললে হবে না। আপনার আধিপত্যবাদ মোকাবেলা করতে হয় শক্তি দিয়ে। আধিপত্যবাদের সহজ একটা উদাহরণ দেই। আজকে ২ বছর যাবৎ রাশিয়া ইউক্রেনে সমানে বোম্বিং করতেছে, সমানে। ডাইন আর বাম নাই, দিন আর রাত নাই, মানুষ আর পশু নাই, ঘর আর বাড়ি নাই। সমানে বোম্বিং করতেছে আজকে ২.৫ বছর যাবৎ, ২ বছরের উপরে। রাশিয়ার দিকে চোখ তুলে তাকাবে তো দূরের কথা, ন্যাটো পাশে আরকি ওই পাট ক্ষেতের ভিতরে থাইকে শুধু উকি দেয় আর আ ইউক্রেনকে বলে আমরা আছি। আমরা তোমার পিছনে আছি। কিন্তু রাশিয়াকে একটা কটু কথা বলার মতো সাধ্য নাই তাদের। চীন চীন তাইওয়ানকে চুষে খাচ্ছে। প্রত্যেকদিন তাইওয়ানের রাষ্ট্রপতিকে ধইরা নিয়ে থাপড়ায়। হ্যাঁ? কিন্তু তারপরও চীনকে একটা টু শব্দ করার মতো ক্ষমতা আমেরিকার নাই। কি জন্য নাই? কারণ এখানে আমেরিকা যত বড় আধিপত্যবাদী, চীন তত বড় আধিপত্যবাদী, রাশিয়া তত বড় আধিপত্যবাদী। এখানে 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 আমেরিকা নীরব। এখন আপনি আগামীকালকে আপনার আ ৩ এর ২ অংশ পার্লামেন্ট সদস্য নিয়ে গিয়ে আপনি পার্লামেন্টে আগামীকালকে আ কোরআনের আইন বাস্তবায়ন করবেন এবং বাস্তবায়ন করার পরে আমেরিকা এসে আপনাকে বাধা দিবে। এই বাধা কি গণতন্ত্রের জন্য নাকি আধিপত্যবাদের জন্য?
আপনার আধিপত্যবাদ মোকাবেলার সক্ষমতা নেই, তার জন্য আমেরিকা এসে আপনাকে এখানে ভেটো দিবে, এখানে খবরদার এই আইন তুমি কার্যকর করতে পারবে না। কিন্তু আগামীকাল যদি রাশিয়া করে, রাশিয়া কি আইন বাস্তবায়ন করে এটা ওদের জানাই নেই, ওদের এটা জানাই নেই। এটা হলো আধিপত্যবাদের সমস্যা। আমি একটু শেষ করতে, আরো একটা ছোট উদাহরণ দিব। পাকিস্তান হলো গিয়ে আপনার বাংলাদেশের থেকেও ভঙ্গুর অর্থনীতি, কিন্তু আমাদের থেকে পাকিস্তান বেশি আধিপত্য রাখে, তার ক্ষমতা বেশি, যার জন্য আমাদের প্রত্যেক দিন ইন্ডিয়া ধইরা আমাদেরকে প্রত্যেক দিন মারে, প্রত্যেক দিন সীমান্তে প্রত্যেক দিন মারে। আর ওইদিকে পাকিস্তান সীমান্তে যদি একটা কাশি দেয়, একটা জোরে ডাক দেয়, পাকিস্তান থেকে উল্টা 5টা ডাক আসে। এখন এটা কি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য নাকি এটা আধিপত্যবাদের জন্য? এতটুকু ক্লিয়ার হলে শেষ, আশা করি ইনশাল্লাহ। জি, আশা করি আপনার উত্তর পেয়েছেন। এখন আমাদের বক্তা শ্রেণীকে যেটা বুঝতে হবে, আধিপত্যবাদ ভিন্ন জিনিস, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ভিন্ন জিনিস, এতটুকু আমাদেরকেও বুঝতে হবে। আহলে হাদিস ছাত্র সমাজের কর্মী হয়ে এতটুকু জ্ঞান রাখতে হবে। জি, আমি আজকের পাঠচক্র এই পর্যন্তই শেষ করছি। জি, আর কোনো প্রশ্ন?